শিক্ষার্থী বন্ধুরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের 5 মিনিট লেট হয়ে গেল, সরি। আমরা নিশাত সানজিদা, ফাহাদ হোসেন, শারিয়ার শাওন, নাজিফুর রহমান, ফারজান ইয়াসমিন, নাজমুন নাহার, স্বার্থ প্রামাণিক, ইসরাত জাহান, অনিন্দিতা মণিগ্রাম, আদাব ভাইয়া, বিথি চক্রবর্তী আদাব, আমেনা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই সালাম দিয়েছো। শিপন সাহা, লাল মোহাম্মদ, রিয়াদ, নূরে আফসানা, শামসুজ্জোয়া ইবনে আজিজ, শাফি, আসাদুজ্জামান আসাদ, শফিউল্লাহ, আমরা একটু ওয়েট করি, তাই না ভাই? 30-35 সেকেন্ড ওয়েট করি, সবাই একটু জয়েন করুক, তাহলে সুবিধা হবে আমাদের। শফিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। শিপন, হুমান জ্যোতি, শফিউল্লাহ, মাইশা মালিহা, জাকিয়া মেহরিন, মরিয়ম তাবাসম পল্লবী, মেহরাব অপুর, সুবর্ণা খাতুন, সৌম্যদীপ রায়। সৌম্যদীপ রায়কে মনে অনেকদিন পর দেখলাম না ভাইয়া। সরদুল হাসান সাইম, মাহিয়া আফরোজ, তাসনিম তন্মনা, ফিমা, তানজিলা সাদিয়া, ওকে। আমরা তানিয়া খাতুন, নিলয় কুমার তনি, মুক্তি, ইসরাত জাহান, নাফিজুল আজিজ, ওকে। এখন তো তোমরা দেখছোই বোধ হয়, আসলে এমনিতেই নর্মালি কম স্টুডেন্ট ক্লাস করছে, হ্যাঁ। এখন গ্রুপে স্টুডেন্ট বেশি, কিন্তু ক্লাসে উপস্থিতি স্টুডেন্টের সংখ্যা কম। বাট খেয়াল করো, যখন আমাদের প্রথম দিকে অনলাইন ক্লাস শুরু হয়েছিল, তখন কিন্তু আমাদের গ্রুপে স্টুডেন্ট কম ছিল, কিন্তু গ্রুপে স্টুডেন্ট কম, কিন্তু ক্লাস করা স্টুডেন্টের সংখ্যা কিন্তু ভাই বেশি ছিল, তাই না? তো যাক, এটা বুঝতে পারি যে অনলাইন ক্লাসের প্রতি স্টুডেন্টদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। একটু বয়ার সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আসলে আমার একটু সব কিছুতেই তাড়াহুড়া হয়ে গেছে, হ্যাঁ। আমি ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে, তারপর এসে দেখি আবার নেটওয়ার্কের প্রবলেম, ওকে। তো আমি সন্ধ্যায় আমি একটু দেখিনি বয়ার সাউন্ডটা ঠিক আছে কিনা ভাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো যেটা বলছিলাম যে এই কারণে একটু দেরি হয়ে গেল সব মিলিয়ে। আর সন্ধ্যার পর নেটওয়ার্কের এমনিতেই বেশ প্রবলেম থাকে ভাই, বুঝছো? এই কারণে আমরা সন্ধ্যার পরে ক্লাসটা দিই না, সন্ধ্যার পরে ক্লাস দিলে আমারও সুবিধা হয়, ওকে। তো যাক, আজকে তোমরা নোটিশটা দেখেছো নিশ্চয় যে আজকে আমরা জটিল যৌগের সংকরণগুলো করব। তো তোমরা দুই একজন জিজ্ঞেস করছো যে আমি দেখলাম গ্রুপে যে sp3 পর sp3d না হয়ে sp2d কেন? আসলে এটা তো পর বলে কোনো কথা নেই ভাই। আমাদের সাধারণ যৌগগুলোর ক্ষেত্রে এই সংকরণটা হয় না, তাই আমরা সাধারণ যৌগগুলোর ক্ষেত্রে এটা দেখিনি। বাট জটিল যৌগের ক্ষেত্রেও তো এই সংকরণটা হবে, আর এই সংকরণটা যখন হবে তখন তার জ্যামিতিক গঠন হবে সমতলীয় বর্গাকার, অর্থাৎ স্কোয়ার প্ল্যানার। সেটা আমরা বলেছি, এটার সাথে তো ধারাবাহিকভাবে লেখার কোনো সম্পর্ক নাই, ওকে। তাহলে আমরা আজকে শুরু করব জটিল যৌগের সংকরণ। এইটা তোমাদের সাধারণ যৌগের যে সংকরণগুলো করেছো তার চেয়ে আরও বেশি মজার। আরেকটা বিষয় আমরা বলি ভাই, তোমরা দেখলাম যে অনেক জায়গা থেকে তোমরা অনেক ধরনের প্রশ্ন গ্রুপে আপলোড দিয়েছ, তো এটা ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি গত ক্লাসেও তোমাদের বলেছি যে সব সময় খেয়াল রাখবা, পরীক্ষায় অ্যান্সার করার সময় যেমন একটা প্রশ্নের অ্যান্সার করার সময় আরেকটা প্রশ্ন নিয়ে ভাবতে হয় না, ঠিক তেমনই কোনো একটা টপিকস পড়ার সময় শুধু ওইটা নিয়েই ভাববা। ওই টপিক যখন শেষ হয়ে যাবে তখন আমরা অন্য জায়গায় ভাববো। আমাদের তৃতীয় অধ্যায় তো শেষ হয়নি বা শেষ হওয়ার দিকেও না, কি ঠিক আছে? আমরা
এই হাইব্রিডাইজেশন সংকরণ পড়ার পর আবার প্রথম থেকে যে বিষয়গুলো আমরা বাদ দিয়েছি সেগুলো আবার পড়বো আমরা, মানে যেটার পর যেই টপিক্সটা পড়লে তোমাদের সুবিধা হবে ভাইয়া, আমি তোমাদের সেই টপিক্সের পর সেই টপিক্সটা আসলে পড়ানোর চেষ্টা করছি। ঠিক আছে? ওকে, তাহলে দেখো প্রথম যে যৌগটার সংকরণ করব আমরা সেটা হলো হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম আয়ন। ওকে, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম আয়ন। এই জটিল আয়নটার মধ্যে দেখা যাইতো না, এই জটিল আয়নের মধ্যে আসলে তো এই আয়নটার মধ্যে দেখা যায় না, হ্যাঁ ঠিকই আছে, এই আয়নটার মধ্যে আসলে কোন সংকরণটা বিদ্যমান সেইটা এখন আমরা দেখব এবং কিভাবে নির্ণয় করতে হয় দেখো সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া। এই যে এই জটিল আয়নটা আমি লিখছি, এই জটিল আয়নের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত তোমরা আমাকে প্লিজ একটু জানাও যে এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। যদিও আমরা ফার্স্ট ইয়ারে জারণ সংখ্যা নির্ণয়টা করিনি, এটা তোমাদের সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়ে আছে, তারপর আমরা একটু করি। শামসুজ্জোয়া ইবনে আজিজ +3, নাফিজুল আজিজ +3, সামিউল ইসলাম থ্যাংক ইউ, নাজমুন নাহার +3, শফিউল ইসলাম +3, ইব্রাহিম সবুজ +3, অনিন্দিতা মনিগ্রাম, শাহরিয়ার শাওন, নিলয় কুমার তনি, স্বার্থ প্রামাণিক থ্যাংক ইউ, সবাই ঠিক লিখেছ। যদি দু একজনের প্রবলেম থাকে তাদের জন্য আমি বের করে দেখাচ্ছি ভাইয়া। আমরা যেটার জারণ মান বের করি সেইটাকে সাধারণত এক্স দ্বারা প্রকাশ করি, তো ক্রোমিয়ামটা হচ্ছে এক্স। আর তোমরা এর আগের ক্লাস দেখেছ অ্যামোনিয়া একটা লিগ্যান্ড এবং অ্যামোনিয়া কিন্তু একটা নিরপেক্ষ লিগ্যান্ড, মনে আছে তোমাদের? এই যে সায়ানাইড -1 ছিল, OH -1 ছিল, তাই না? তারপর নাইট্রাইড -1 ছিল, কার্বনিল 0, অ্যামোনিয়া 0, অ্যাকোয়া 0, তাই না? আবার ক্লোরাইড -1, ব্রোমাইড -1, তাই না? এই যে এগুলো ছিল লিগ্যান্ডের জারণ মান। তাহলে ক্রোমিয়ামের জারণ মানটা আমরা বের করব, তাহলে ক্রোমিয়ামটা হলো এক্স, আর অ্যামোনিয়া যেহেতু নিরপেক্ষ একটা লিগ্যান্ড সুতরাং এর জারণ মান হচ্ছে 0, তাহলে 6টা আছে গুণ করলে 0ই হয়, ইজিক্যাল টু তোমরা হয়তো এটা জানো যে কোন একটা আয়নের যতগুলো অণু বা পরমাণু থাকবে তাদের জারণ সংখ্যার সমষ্টি হচ্ছে আয়নের চার্জের সমান, ইজিক্যাল টু +3। অতএব এক্স ইজিক্যাল টু +3, অর্থাৎ এই জটিল আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো +3। ওকে, তোমরা সবাই মোটামুটি ঠিক লিখেছো, তবু আমি দেখালাম। যদি দু একজনেরও প্রবলেম থাকে, মানে আমার কাছে 100 জন বুঝতে পারলেও কোনো অসুবিধা নাই, বাট একজন স্টুডেন্ট যেন ভাইয়া না বোঝা থাকে আর কি, এই কারণে। তাহলে ক্রোমিয়ামের জারণ মান হলো +3, ক্রোমিয়াম 24। এইবার যে কাজটা আমরা করব, তোমাদের প্রথম যে কাজটা তোমরা করবা, যে জটিল আয়নের সংকরণ তোমাদেরকে করতে দিবে সেই জটিল আয়নের যে কেন্দ্র মৌলটা থাকবে, তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে কেন্দ্র মৌলটা হচ্ছে অবস্থান্তর মৌল, সেইটার জারণ মান আগে বের করবা, করার পর সেইটার ইলেকট্রন বিন্যাস আমরা করব। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হতো, আর্গন, আমরা নিষ্ক্রিয় গ্যাসটা নাও লিখতে পারি, শুধু বহিস্থ কাঠামোটা লিখব 3d3। তোমরা নিশ্চয়ই জানো যে আয়নের ইলেকট্রন বিন্যাসের নিয়ম কি, যে নর্মালি আমার এখানে নর্মালি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল 3d5 4s1, তাই না? তো যেহেতু ক্রোমিয়ামের 3+ আছে, তার মানে বহিস্থ স্তর থেকে 3টা ইলেকট্রন চলে গেছে, তাহলে একটা এখান থেকে আর 2টা যাবে এখান থেকে, তাই না? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ সবসময় বহিস্থ স্তর থেকে হয়, হওয়ার কারণে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে এইটা। তো প্রথম অবস্থান্তর সিরিজের মৌল বলতে কাদের বুঝি মনে আছে? প্রথম অবস্থান্তর সিরিজের মানে চতুর্থ পর্যায়ের যে অবস্থান্তর মৌলগুলো আছে, মানে 3D সিরিজ। কি সিরিজ? 3D সিরিজ। যদি বলে দ্বিতীয় অবস্থান্তর সিরিজ, তার মানে 4D সিরিজ। তৃতীয় অবস্থান্তর সিরিজ, তার মানে 5D সিরিজ। তো মোটামুটি আমরা 99% প্রশ্নেই দেখেছি
যে কোনো জটিল আয়নের বা জটিল যৌগের যাই বলো না কেন, জটিল আয়ন বিশিষ্ট যৌগকেই বলা হয় জটিল যৌগ। তো জটিল যৌগের সংকরণ যখন আমাদের করতে দেয়, তো সাধারণত প্রথম অবস্থান্তর সিরিজের অবস্থান্তর ধাতুর আয়নের ইলেকট্রন সংকরণগুলোই করতে দেয়। তো একটা জিনিস মাথায় লিখে রেখো, খাতায় লিখে রাখো, শুধু মাথায় রাখলে হবে না, খাতাতেও থাকতে হবে। তাহলে কি বললাম আমরা, প্রথম অবস্থান্তর সিরিজের মৌল বলতে আমরা 3D সিরিজের যে মৌলগুলো আছে, মানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। দ্বিতীয় মান হচ্ছে 4D, তৃতীয় মান হচ্ছে 5D সিরিজের যে মৌলগুলো আছে। তো লিখে রাখো, সাধারণত প্রথম অবস্থান্তর সিরিজের সাধারণত প্রথম অবস্থান্তর সিরিজের 3D 4s 4p এবং 4d অরবিটাল সংকরণে অংশ নেয়। এইটা যেন তোমাদের মাথায় থাকে ভাই, বুঝছো, যে সাধারণত কিভাবে নেয় কি নেয় আমি দেখালেই তোমরা বুঝতে পারবা। আপাতত খাতায় লিখে রাখো যে সাধারণত প্রথম অবস্থান্তর সিরিজের কি, ঠিক আছে, সাধারণত প্রথম অবস্থান্তর সিরিজের 3D 4s 4p এবং 4d অরবিটাল সংকরণে অংশ নেয়। ঠিক আছে, ওকে, তাহলে ওইটা তোমরা লিখে রাখো ভাই, বুঝছো, যে সাধারণত প্রথম অবস্থান্তর সিরিজের 3D 4s 4p এবং 4d অরবিটাল সংকরণে অংশ নেয়। এইবার দেখো তাহলে কি বললাম আমরা, যে জটিল আয়নগুলোর সংকরণ আমরা কি করে করব। প্রথমে ওই জটিল আয়নের যে কেন্দ্রীয় মৌলটা আছে সেইটার জারণ মান বের করে তার ইলেকট্রন বিন্যাস করব। এইবার একটু দেখি তাহলে, প্রথম অবস্থান্তর সিরিজ যেহেতু ক্রোমিয়াম, এর কোন কোন অরবিটাল সংকরণে অংশ নেয় কতদূর পর্যন্ত দেখা যাবে, এখান থেকে লিখলেই হবে, তাই না। এই যে 3D, এটা হলো 3D, ডি এর কয়টা অরবিটাল, 1 2 3 4 5, এটা হলো 3D। এরপর এইটা হলো 4s, আমরা জানি প্রথম অবস্থান্তর সিরিজের 3D, এটা হলো 4p, p এর 3টে অরবিটাল, তাই না। 3D 4s 4p এবং 4d অরবিটাল সংকরণে অংশ নেয়। এই যে আমরা এইভাবে অরবিটালগুলো একটু আঁকাবো আর কি, ঠিক আছে। তোমরা এইভাবে একটু আঁকায় নাও ভাইয়া, ওকে, এইভাবে একটু আঁকায় নাও। তোমরা দেখছো আজকে ক্লাসে উপস্থিতি মাত্র 106 জন, অথচ এর আগে যখন আমাদের খেয়াল করো কুরবানি ঈদের আগে বা পরে, বিশেষ করে কুরবানি ঈদের আগে আর কি, তখন কিন্তু আমাদের গ্রুপে স্টুডেন্ট অনেক কম ছিল। তখন আমরা প্রায় 200-র কাছাকাছি স্টুডেন্ট কিন্তু ক্লাস করতো। খেয়াল করে দেখো তোমরা লাইভ ক্লাস, ওকে। আমি বুঝতে পারছি আমরা টিচার হিসাবে এটার প্রতি একটা একঘেয়ামিতা চলে এসছে, আর তোমরা তো স্টুডেন্ট ভাইয়া। তো যাক, আঁকাইছো নিশ্চয়। এইবার আমরা যেভাবে ইলেকট্রন বিন্যাস করি সেইভাবে আমরা এখন ইলেকট্রন বিন্যাসটা করব। অর্থাৎ এই যে 3D এর কয়টা আছে, 1 2 3 ইলেকট্রন বিন্যাস করে ফেললাম আমরা। যেহেতু এই জটিল আয়নের যে কেন্দ্র মৌল তার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে বিজোড় ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হয়। জটিল যৌগগুলো সাধারণত দুই ধরনের চৌম্বক ধর্ম প্রদর্শন করে, একটা হলো প্যারা, একটা হচ্ছে ডায়া। তোমরা জানো প্যারাটা আসলে ফেরোটা হলো প্যারারই বড় রূপ। তো যদি ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকে তাহলে প্যারা, আর বিজোড় না থাকলে ডায়া। তার মানে এই জটিল আয়নটা বা এই জটিল আয়ন বিশিষ্ট যৌগটা হবে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক কেন এটা প্যারাম্যাগনেটিক হলো? কারণটা হলো যে এখানে ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে। ডি অরবিটালে যদি এরকম ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি যে বিজোড় ইলেকট্রন থাকে তাহলে প্যারা,
আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে হচ্ছে ডায়া। ওকে, তোমরা 18 লিখছো, 18 কি ভাইয়া? ওকে, তাহলে প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, হয়ে গেল প্যারাম্যাগনেটিক। এইবার সংকরণ কত সহজ দেখো। দেখো তো ভাইয়া, আমার এখানে কয়টা লিগেন্ড আছে? 6টা লিগেন্ড আছে। তাহলে 6টা লিগেন্ড, তোমরা জানো যে জটিল আয়নের মধ্যে যে বন্ধন দ্বারা তৈরি হয়, মানে জটিল আয়নটা যে বন্ধন দ্বারা তৈরি হয় সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তোমরা নিশ্চয়ই জানো জটিল আয়নটা যে বন্ধন দ্বারা তৈরি সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তো সন্নিবেশ বন্ধনে এখানে কয়টা লিগেন্ড আছে? 6টা লিগেন্ড আছে। এবং একটা, আমি যখন তোমাদের অবস্থান্তর মৌলগুলোর জটিল আয়ন গঠন পড়িয়েছিলাম তখন কিন্তু ভাই বলেছিলাম যে একটা করে লিগেন্ড 1 জোড়া করে ইলেকট্রন সরবরাহ করে। তাহলে 6টা লিগেন্ড 6 জোড়া ইলেকট্রন সরবরাহ করবে এবং 6 জোড়া ইলেকট্রনের জন্য 6টা ফাঁকা অরবিটাল দরকার। অর্থাৎ কোন কোন অরবিটাল তাহলে সংকরণের দ্বারা বন্ধন অংশ নিবে? এই যে এইটা একটা ফাঁকা, মানে যে কটা ফাঁকা আছে, সহজ কথা, ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। এত তাড়াতাড়ি চলে আসলা? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই যেখানে একটা অ্যামোনিয়া এসে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, এখানে একটা অ্যামোনিয়া এসে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, এখানে একটা অ্যামোনিয়া এসে সন্নিবেশ বন্ধন তৈরি করবে। এই একটা এরকম অরবিটালগুলো 2 2 দিলাম, এই যে তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। অর্থাৎ তাহলে 2টা ডি, একটা এস আর 3টা পি। অর্থাৎ এই যৌগের সংকরণ হলো, দেখো ভাইয়া, এই পর্যন্ত, মানে এই কয়টা অরবিটাল সংকরণ অংশ নেবে। কারণ আমার সংকর অরবিটাল 6টা দরকার। এই সংকর অরবিটাল কয়টা দরকার? 6টা। কেন 6টা দরকার? কারণ লিগেন্ড আছে 6টা। তাহলে যতগুলো মানে সংকর অরবিটালে যতগুলো অরবিটাল অংশ নেই, মানে সংকরণে যতটা অরবিটাল অংশ নেই ততটাই তো সংকর অরবিটাল তৈরি হয়। তাহলে যেহেতু 6টা সংকর অরবিটাল আমার দরকার, তাহলে 6টা অরবিটালই সংকরণ অংশ নেবে। সেই 6টা কি কি? এই যে D2sp, D2sp3, এই যে হয়ে গেল। এই যৌগের সংকরণটা হবে D2sp3। খুব সহজ কথা। যে কাজটা তোমরা করবা ভাইয়া সেটা হলো জটিল আয়নটার আগে ইলেকট্রন বিন্যাস করবা, করে যে কটা লিগেন্ড আছে জাস্ট সিরিয়ালি সেই কটা ফাঁকা অরবিটাল নিয়ে নিবা, তাহলেই তোমাদের সংকরণটা হয়ে যাবে। একটু প্লিজ তানজিনা তোয়া লিখেছো, এই ক্লাস আগে একবার হয়ে গেছিল না? না ভাইয়া, এই ক্লাস আগে একবার হয়নি, তুমি হয়তোবা এটা গোলমাল করে ফেলছো। আমরা যখন অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন, তখন এই ধরনের উদাহরণগুলো আমরা আসলে দেখেছিলাম এই কারণে। ঠিক আছে, যে অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন, তখন এরকম উদাহরণ দেখেছো, তাই তোমার কাছে মনে হচ্ছে হয়তোবা ক্লাসটা আগে হয়ে গেছে, হয় নাই। এখন প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, যে এই যৌগের আমরা এখান থেকে 2টা তথ্য পেলাম। একটা হলো এই যৌগটা প্যারাম্যাগনেটিক, এই যৌগটা হলো প্যারাম্যাগনেটিক, আর একটা হলো এটা সংকরণ D2sp3। ও স্যার, হ্যাঁ, কিছু সব অধ্যায়ের ভাই, সব অধ্যায়গুলো ওভাবেই তো অধ্যায়গুলো করা হয়, যার সঙ্গে যেগুলো মিল আছে সেগুলো তো করা হয়। আচ্ছা, তানিয়া খাতুন ভাইয়া, sp3d2 কেন হলো না? হ্যাঁ, হবে, একটু পরে দেখবা। sp3d2 হলো না এই কারণে, যদি এই 4d অংশ নিত সংকরণে তাহলে sp3d2 হতো, কিন্তু আগের d অংশ নিয়েছে, 3d অংশ নিয়েছে, যে তাই ডিটা আগে লিখেছি আমরা পরের উদাহরণ গেলে তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবা। যদি পরের ডিটা অংশ নিত তাহলে আমরা sp3d2 লিখতাম, যদি এখানে পূর্ণ থাকতো। এখানে যদি ফাঁকা না থাকতো অরবিটাল, তাহলে এখান থেকে আমাকে 6টা নিতে হতো, তখন আমাদের sp3d2 হতো। আমি পরের উদাহরণ গেলে এইটা আরো ভালো বুঝতে পারবা তানিয়া। আচ্ছা, মারুফুর নবী কি লিখছো? ক্লিয়ার, বাট এক্সাম্পল। আর হ্যাঁ, আরো দিব ভাই, আরো, এটা তো কেবল শুরু করলাম, আরো এক্সাম্পল দিব ভাই। এক্সামে কেমন করে ব্যাখ্যা দিব? আচ্ছা, এক্সামে কি করে ব্যাখ্যা দিব আমি তো তোমাদের বলেছি যে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব, আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হোক, ওকে, তারপর অবশ্যই আমি আলোচনা করব। আচ্ছা, নাইম আলী ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, বুঝেছি ভাইয়া। সৌমদীপ রায়, হ্যাঁ, আরো এক্সাম্পল দিব ভাইয়া। ইব্রাহিম সুবুদ, আরো দিব। আরে আরো দিব রে ভাই, তোমার সবাই তাই লিখছে, আরো এক্সাম্পল দেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আর একটা উদাহরণ দিব। আমার মনে হয় এইটা মোটামুটি পোলাপান বুঝতে পেরেছে, একদম এরিজ করে দিলাম আর কি। নতুন একটা উদাহরণ আমি দিচ্ছি আবার,
সেটা হলো হেক্সামিন নিকেল আয়ন। তাহলে দেখো বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটু নিচে লিখলে সুবিধা তোমাদের, না? হেক্সামিন নিকেল আয়ন। ওকে, দেখো আরো উদাহরণ দিচ্ছি ভাইয়া। হেক্সামিন নিকেল আয়ন, তো হেক্সামিন নিকেল আয়ন, এখানে নিকেলের জারণ মান বুঝতেই পারছো তোমরা 2+, নিকেলের জারণ মান হলো 2+, 28। ওকে, তাহলে 28। ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আর্গোনাল লিখলাম না, 3d6, না সরি 3d ফিকো নি, আচ্ছা 3d8। ওকে, ইলেকট্রন বিন্যাস হলো 3d8। আচ্ছা আজমল, আসো ক্লাসে না? থ্যাংক ইউ। দেখো তোমরা অনেক শিক্ষার্থী অনেক সময় ক্লাসে তোমরা থাকো না, বাট এই যে দেখো আজমল আমার খুবই স্নেহের ছোট ভাই, ও কিন্তু ঠিক দেখি রেগুলারই ক্লাসে ও জয়েন করে। থ্যাংক ইউ আজমল। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, তাই না? এইবার যে কাজটা আমরা করব, এবার ওই যে নিকেল তো 3d সিরিজের মৌল, 3d সিরিজের কোন কোন অরবিটাল সংকরণে অংশ নেই? 3d 1 2 3 4 5, 3d। এরপর কোনটা নেই ভাইয়া? 4s। এরপর কোনটা নেই? 4p। এরপর কি নেই? 4d, তাই না? এই যে মোটামুটি যে প্রথম অবস্থান্তর সিরিজের এই অরবিটালগুলো সাধারণত সংকরণে অংশ নেয়। ঠিক আছে তো? ওকে, এইবার দেখো তো ভাইয়া ডি এ কয়টি ইলেকট্রন আছে? 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, যেভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এরা প্যারাম্যাগনেটিক। এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। বিজোড় ইলেকট্রন থাকলে প্যারা, না থাকলে ডায়া, এরা হলো প্যারাম্যাগনেটিক। ওকে, এইবার আমার 6টা লিগেন্ড আছে, তার মানে 6টা ফাঁকা অরবিটাল দরকার। 3D-তে তো ফাঁকা অরবিটাল নাই। যদি বলো ভাই একটা করে যে ফাঁকা আছে, এখানে একটা করে ফাঁকা থাকলে হবে না, আমার 2টা করে ফাঁকা দরকার। কারণ একটা করে লিগেন্ড তো 2টা করে ইলেকট্রনই সরবরাহ করবে, আর একটা অরবিটালে তো 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাই আমাদের 6টা লিগেন্ডের জন্য 6টা ফাঁকা অরবিটাল দরকার। তাহলে 1 এখানে একটা লিগেন্ড, 2 এখানে একটা লিগেন্ড আসবে, 3 এখানে একটা লিগেন্ড আসবে, 4 এখানে একটা লিগেন্ড আসবে, 5 এখানে একটা লিগেন্ড আসবে, 6 এখানে একটা লিগেন্ড আসবে। তাহলে কোন কোন অরবিটাল সংকরণ অংশ নেবে দেখো তো ভাইয়া? 1 2 3 4 5 6, এখানে যেহেতু ফাঁকা নাই, এই 6টা অরবিটাল অংশ নিবে। অর্থাৎ এস একটা, পি হলো 3টা, আর ডি হলো 2টা, sp3d2। তোমাদের যাদের কনফিউশন হয়েছিল, বোধহয় লাবণী জিজ্ঞেস করেছিল, তাই না ভাইয়া? একটু দেখে নিই। হ্যাঁ, লাবণী জিজ্ঞেস করছিলা, লাবণী না, হ্যাঁ তানিয়া জিজ্ঞেস করছিলা ভাইয়া sp3d2 কেন হলো না। তানিয়া এখন বুঝতে পেরেছো তো? এখন তানিয়া এখন বুঝতে পেরেছো ভাইয়া যে কখন আমরা d2sp3 লিখবো আর কখন sp3d2 লিখবো? ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আগেরটার ক্ষেত্রেও কথার এটার ক্ষেত্রেও, যে sp3d2 অথবা d2sp3 যদি সংকরণ হয়, তাদের জ্যামিতিক গঠন হবে অষ্টতলকীয়। অষ্টতলকীয়, তার মানে এই যৌগটা প্যারাম্যাগনেটিক, অষ্টতলকীয়, এবং সংকরণ হচ্ছে sp3d2। আগেরটাও অষ্টতলকীয় ছিল, কারণ আগেরটার সংকরণ ছিল d2sp3। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, বিষয়টা ক্লিয়ার কিনা? না, জটিল যৌগের কেন্দ্রীয় মৌলে কোনো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকবে না। নিলয় সরকার অনেক ভালো প্রশ্ন করেছ। আমি একটু বলি ভাইয়া তোমাদের, জটিল যৌগে কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না। কারণটা হলো জটিল যৌগের কেন্দ্রীয় মৌল তো ফাঁকা থাকে জন্যই লিগেন্ডগুলো সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়। আবার মুক্ত জোড় কোথায় থেকে আসবে? মুক্ত জোড় থাকবে না। এখন কথা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন যদি না থাকে,
তাহলে এটার সংকরণ থেকে জ্যামিতিক গঠন 100% মিলে যাবে। অর্থাৎ সংকরণ দেখলেই আমরা বুঝতে পারবো জ্যামিতিক গঠনটা কেমন হবে। আর এক্স এর যে সূত্র দিয়ে আমরা সাধারণ যৌগের ক্ষেত্রে দেখেছিলাম ওইটা দিয়ে এটা হবে না ভাইয়া ওভাবে। ওকে, কারণ যেমন এখানে দুটা ব্যাপার আছে, sp3 d2 দিব নাকি d2 sp3 দিব, খুব সহজ কথা। ফলে আমাদেরকে এভাবে একটু করেই দেখতে হবে। ওকে, নিলয় সরকার তোমার প্রশ্নের উত্তর পেয়েছো ভাইয়া, যে অবস্থান্তর মৌলের কেন্দ্রীয় মৌলে কোনো অবস্থান্তর আয়নের কেন্দ্রীয় মৌলে কোনো মুক্ত ইলেকট্রন থাকার কোনো অপশনই নাই, কারণ এর তেমনি অরবিটাল ফাঁকা থাকার জন্যই লিগেন্ডগুলো সন্নিবেশ বন্ধন দ্বারা আয়নটা তৈরি করে। সুতরাং আমরা সংকরণ থেকে তার জ্যামিতিক গঠনটা হুবহু বলে দিতে পারি, আর ওই সূত্র দিয়ে বের করা যাবে না। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ, সবাই ক্লিয়ার। স্বার্থ প্রামাণিক সংকরণে কি ছবি আঁকতে হবে না? হ্যাঁ হবে, সহজ তো এটা। ও আচ্ছা, মানে ওই যে যেভাবে এক্স ওয়াই, না ওভাবে করতে হবে না ভাই, এইভাবে দেখালেই হবে। তোমরা বইগুলা দেখবা এভাবেই দেখানো আছে। ওকে, এইভাবে দেখালে হবে, কারণ সন্নিবেশ বন্ধন যে, আর জ্যামিতিক গঠন তো সেম হবে। কেন্দ্র মৌল নিকেলটা দিবা, আর এই যে 6টা যেভাবে আঁকাইছিলা তোমরা সাধারণ যৌগগুলোর ক্ষেত্রে, এই যে নিকেল দিলা, এই যে সন্নিবেশ বন্ধন অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, যেভাবে তোমরা সাধারণ যৌগগুলোর জ্যামিতিক গঠন আঁকাইছো এভাবে আঁকাবা, ওই যে ওরকম করে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না ভাইয়া। মাহমুদ আসে কি লিখছো ভাইয়া? অষ্টতলিকটা বুঝলাম না, তার মানে নিশ্চয়ই ভাইয়া তুমি আগের ক্লাসগুলো করোনি। গত 2-3টা ক্লাস আগে আমরা খাতায় লিখে দিয়েছি, দেখবা ক্লাসগুলো দেখে নিবা, সেখানে লিখে দেওয়া ছিল যে d2 sp3 অথবা sp3 d2 যদি সংকরণ হয় তাহলে সেই যৌগের জ্যামিতিক গঠনটা কেমন হয়, তাহলে সেই যৌগের জ্যামিতিক গঠনটা অষ্টতলকীয়। কোন যৌগের কোন সংকরণ হলে জ্যামিতিক গঠন কেমন হবে এইটা আমরা আগের ক্লাসে এটা লিখেছি আমরা। ওকে, এর আগে দেখেছি আর কি। প্যারাম্যাগনেটিক না হলে কি হবে ভাইয়া? যদি প্যারাম্যাগ না হতো জোর, তাহলে ডায়াম্যাগনেটিক হতো। প্যারা না হলে ডায়া হবে। হ্যাঁ, এটা ফাঁকাই থাকবে ভাইয়া, সমস্যা নাই, এটা ফাঁকাই থাকবে। হ্যাঁ, অরবিটালগুলো ইবনে আজিজ সিরিয়াল নেওয়া লাগবে। আচ্ছা, নিলয় সরকার ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার। শাহরিয়ার শাওন ভাই, আমাদের পিঠাকার ছুটি দিবেন না? আসলে তো ভাই অনলাইনে ক্লাস, তো এই ক্লাসগুলো তো পিঠা খাইতে খাইতেও করা যায়। ঠিক আছে, যদি সরাসরি অফলাইনে ক্লাস হয় তাহলে তো ছুটি লাগতো তোমাদের। ওকে, থ্যাংক ইউ। সাপে জোর সংখ্যক থাকলে তো হবে না, আমি বলেছি বিজোড় থাকলে প্যারা, বিজোড় না থাকলে ডায়া। জোর তো থাকতেই পারে, আরো বিজোড় থাকলে প্যারা, বিজোড় না থাকলে ডায়া। এর আগেও তো আমরা দেখেছি যে অবস্থান্তর মৌলগুলোর ধর্মের ক্ষেত্রে এটা জোর তো থাকতেই পারে। আমরা কেন বলেছিলাম অবস্থান্তর মৌলগুলো প্যারা মৌলের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক হয়? কারণ যদি একটা ইলেকট্রন থাকে একটাই বিজোড়, দুটা থাকলে দুটাই বিজোড়, তিনটা থাকলে তিনটাই বিজোড়, ডিতে 4টা থাকলে 4টাই বিজোড়, ডিতে 5টা থাকলে 5টাই বিজোড়, ডিতে 6টা থাকলে 4টা বিজোড়। তার মানে একটা তো জোর থাকবেই। জোর আছে কিনা ওটা দেখা হয় না। বিজোড় থাকলে প্যারা, বিজোড় না থাকলে ডায়া। না, এমসিকিউ তো উল্টা করে লেখা যাবে না, যেভাবে আছে সেভাবে রাখতে হবে। লাবণী, হ্যাঁ ডায়াম্যাগনেটিক হলো একই নিয়মে হবে ভাইয়া, ওটা নিয়ে অসুবিধা নাই, সেম। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা ক্লিয়ার এটা? তাহলে আমরা ফাইনালে কি দেখলাম, যে এইভাবে আমরা জটিল যৌগগুলোর সংকরণগুলো করে ফেলবো। ওকে, আসলে এই জটিল যৌগের সংকরণ করার যে সিস্টেমগুলো তোমাদের এনসিটিভির বইয়ে কিন্তু ক্লিয়ার করা নাই। ফলে আমি অ্যাডমিশন পড়াতে এসেও দেখি যে পোলাপান এগুলো প্রবলেম ফেস করে। আর যেভাবে তোমরা জ্যামিতিক গঠনগুলো আঁকাবো ওই যে সেম ওভাবে একদম ওই সাধারণ যৌগগুলো যেভাবে আঁকিয়েছো, যে কেন্দ্র মৌল মাঝখানে দিবা, আর ওই যে 6 দিকে 6টা অ্যামোনিয়া যেভাবে আঁকাইছো সেভাবেই হবে। তাহলে ক্লিয়ার ভাই? আসলে তোমরা কি খেয়াল করছো আমাদের মূল কাজটা আসলে কি? মূল কাজটা কিন্তু শুধু ইলেকট্রন বিন্যাস। কারণ ইলেকট্রন বিন্যাস করতে পারলেই যে কটা লিগেন্ড আছে সেই কটা ফাঁকা অরবিটাল নিলেই তো আমাদের সংকরণটা হয়ে যাবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার একটা মজার জিনিস মনে রেখো ভাইয়া, তোমরা এর আগামী যখন তোমাদের অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন
এই ব্যাখ্যা যখন দিয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যামোনিয়া এবং সায়ানাইড এরা হচ্ছে খুবই সক্রিয় লিগেন্ড, অর্থাৎ আমি যেটা লিখে দিচ্ছি এইটা তোমাদের বইয়ে ব্যাখ্যাটা দেওয়া নাই কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ফলে পোলাপান বুঝতে পারে না এক্ষেত্রে কেন এটা হলো। সেটা লিখে নাও, কোন জটিল আয়ন গঠনে লিগেন্ড রূপে কার্বনিল মানে এই যে সিও বা সায়ানাইড কোন জটিল আয়ন গঠনে লিগেন্ড রূপে কার্বনিল বা সায়ানাইড, এই যে সায়ানাইড, কোন জটিল আয়ন গঠনে লিগেন্ড রূপে কার্বনিল বা সায়ানাইড উপস্থিত থাকলে কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রথমে অভ্যন্তরীণ অরবিটাল সম্পূর্ণ পূর্ণ করে পরের অরবিটাল সমূহে ইলেকট্রন প্রবেশ করবে। কোন জটিল আয়ন গঠনে লিগেন্ড রূপে কার্বনিল বা সায়ানাইড উপস্থিত থাকলে কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রথমে অভ্যন্তরীণ অরবিটাল সম্পূর্ণ পূর্ণ করে পরের অরবিটাল সময়ে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ প্রথম থেকেই অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো জোড়ায় প্রবেশ করবে। আমি বুঝাই দিচ্ছি তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবা। আপাতত আগে তোমরা খাতায় লিখে রাখো। কি ঠিক আছে? যে যদি কোনো জটিল আয়ন গঠনে লিগেন্ড রূপে কার্বনিল বা সায়ানাইড উপস্থিত থাকে তাহলে কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাসে
প্রথমে অভ্যন্তরীণ অরবিটাল সম্পূর্ণ পূর্ণ করে পরের অরবিটাল সময়ে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ প্রথম থেকেই অরবিটাল সময়ে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় প্রবেশ করবে। ওকে, তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখতে পারি এখানে FeCN6 হেক্সাসায়ানো ফেরেট আয়ন। ঠিক আছে, তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এই যৌগে কেন্দ্রীয় মৌল আয়রনের জারণ মান কত? আয়রনের জারণ মান কত একটু বলো তো, তোমরা কমেন্টে আমাকে জানাও একটু আয়রনের জারণ মান। এই আমি শুধু তোমাদের কার্বনিল আর সায়ানাইড নিয়ে বলেছি, আর কোনোটা না। আয়রনের জারণ মান, আচ্ছা তাসমিয়া রিদা লিখেছো +2, অর্থি +2, রাফিদ +2, শামসুজ্জাহ ইবনে আজিজ +2, অনিন্দিতা মণিগ্রাম, সৌম্যদীপ রায়, নারিতা আফরোজ +2, আব্দুল হাদ +2, নীলয় কুমার তনি +2। থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছো। আমরা একটু দেখে নেই +2 কি করে বের হলো। আয়রনের জারণ মান মনে করো এখানে x আমরা বের করব। সায়ানাইড একটু আগেই শিখলাম আমরা -1, 6টা তাহলে -6 = তাদের জারণ মানের সমষ্টি চার্জের সমান -4, তাহলে x = -4 + 6 = +2, অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে আয়রনের জারণ মান হচ্ছে +2। ওকে, +2। তাহলে এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে হবে 26, এই যে 3d6। ওকে, 3d6। এইবার আমরা জানি আয়রনটা তো প্রথম অবস্থান্তর সিরিজের মৌল, তাহলে কোন কোন অরবিটাল সংকরণে অংশ নেয়? এই যে 3d, d এর 5টা অরবিটাল, এরপর 4s, এরপর হচ্ছে 4p, এরপর হচ্ছে 4d। এই হলো আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস এবং এদের অরবিটালগুলো আঁকালাম। ওকে, এইবার আমরা আয়রনের, তোমরা হয়তো এখন বুঝতেছো না, আবার হয়তো কেউ কেউ বুঝতেছো যে আমরা যে টপিকসটা করছি কত ইন্টারেস্টিং এবং কত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের তো অনেস্টলি বলছি ভাইয়া, তোমরা তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমার অ্যাডমিশন টেস্টে গিয়েও স্টুডেন্টদের এই বিষয়টা আমাকে তখন ক্লিয়ার করতে হয়। আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি যারা ফার্স্ট ইয়ার্স থেকে এগুলো ক্লিয়ার করে আসে নাই। হয়তো তোমরা বলবা ক্লিয়ার করে আসে নাই তো তারা জিপে 5 কেমনে পেলো? তোমরা ফাইনাল পরীক্ষাতে জানো যে 8টা সিকিউ দেওয়া থাকে, 5টা অ্যান্সার করলেই হয়, মানে আরও 3টে এক্সট্রা থাকে, ফলে অনেক টপিক্স না পারলেও জিপে 5 পাওয়া যায়। এবার এমসিকিউর ব্যাপারটা আসো, হয়তো কোনো সময় আন্দাজি পূরণ করে, অত পাশে কারো দেখে পূরণ করলো, সেক্ষেত্রেও 100% নম্বরও পাওয়া যায়। বাট অ্যাডমিশন টেস্টে কিন্তু এই সুযোগগুলো তোমাদের নাই। তাই ফার্স্ট ইয়ারে আমরা সবসময় ধরে নিই যে ফার্স্ট ইয়ারে আমরা মোটামুটি পর্যাপ্ত টাইম পাই, তাই এই সময়টাকে কাজে লাগিয়ে জিনিসটা ভালো করে বুঝে যাওয়া উচিত। ওকে, Fe2 আমি তো বের করে দেখালাম ভাইয়া, তুই যে জারণ মান বের করে দেখালাম, ওটা তো বের করার ব্যাপার, লাবণী। এটা যে এখানে যদি 3- দেওয়া থাকতো তাহলে Fe3+ চলে আসতো। হ্যাঁ, থাকতেই পারে। নীলয় কুমার সরকার, সমস্যা কি? যে ক্রোমিয়াম কেন্দ্র মৌল আর সায়ানো লিগ্যান্ড হতেই পারে, থাকতে পারে, একই জিনিস। তাহলে এই জায়গায় আমরা ক্রোমিয়াম দিলাম, এখানে সায়ানাইড দিলাম, এখানে 3- দিব, তাহলে হয়ে গেল, ওটা কোনো বিষয় না ভাই। ওকে, তোমাদের ওই যে হয়তো পড়ছো কিনা ভালো করে আমি জানি না, অবস্থান্তর মৌলগুলো দেখবা সেখানে লেখা আছে, অবস্থান্তর মৌলগুলো জটিল আয়ন গঠন করে। ওই কনসেপ্টের মধ্যে একটা কথা লেখা আছে যে আমাদের লিগেন্ড চেঞ্জ হয়ে গেল, সন্নিবেশ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। মানে আমি যেটাই দেন, ধর আয়রন তুমি অ্যামোনিয়া দিয়েছো, তো ওই অ্যামোনিয়ার জায়গায় সায়ানাইড দিলেও 6টাই হতো, অর্থাৎ লিগেন্ড চেঞ্জ হয়ে গেলেও সন্নিবেশ সংখ্যা চেঞ্জ হয় না। তাহলে 3d6 যেহেতু এখানে লিগেন্ড সায়ানাইড, আমরা জানি যে জটিল আয়ন গঠনে লিগেন্ড রূপে সায়ানাইড বা কার্বনিল যদি উপস্থিত থাকে তাহলে তার কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাসে ওই প্রথমে যে একটা করে দিচ্ছিলাম ওভাবে যাবে না, প্রথম থেকেই অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় প্রবেশ করবে। তোমরা হয়তো বলবা কেন ভাইয়া? কারণ সায়ানাইড
এবং কার্বনিল এরা হচ্ছে খুবই সক্রিয় লিগেন্ড, ফলে ওই অরবিটাল উপস্তরে যে অরবিটালগুলো আছে তাদের মধ্যে তখন আর সমশক্তির অরবিটাল থাকে না, মানে ডিজেনারেট অবস্থায় তখন আর থাকে না, নন ডিজেনারেট হয়ে যায়। আর নন ডিজেনারেট হলে তো আর হুন্ডে নীতি মানবে না, সেক্ষেত্রে অভ্যন্তরীণ অরবিটালগুলো আগে পূরণ হবে, কারণ যাদের শক্তি কম সেই অরবিটালগুলো আগে পূরণ হবে। তাই এত কথা তোমাদের মনে নাও থাকতে পারে, তাই সহজ করে আমি তোমাদের বলেছি যে লিগেন্ড রূপে যদি সায়ানাইড বা কার্বনিল থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস করার সময় আগে অভ্যন্তরীণ অরবিটাল সম্পূর্ণ পূর্ণ করবা, অর্থাৎ প্রথম থেকেই ইলেকট্রনগুলো এরকম জোড়ায় জোড়ায় প্রবেশ করবে, অর্থাৎ এইটা হবে এই যৌগের যে আয়রন তার ইলেকট্রন বিন্যাস। এবং দেখতে পাচ্ছি যে এখানে কোনো বিজুর ইলেকট্রনই নাই, হেক্সাসায়ানোফেরেট আয়নের কেন্দ্রমূল আয়রনের কোনো বিজুর ইলেকট্রন নাই, অতএব এই আয়নটা বা এই আয়ন বিশিষ্ট যৌগটা হবে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক এইটা হবে ডায়াম্যাগনেটিক। ওকে, তাহলে কেন এই ইলেকট্রন বিন্যাসটা করলাম আমরা? কারণ হচ্ছে সায়ানাইড আছে। কেন সায়ানাইড কার্বনিল থাকলে এরকম হয়? কারণ এরা খুবই সক্রিয় লিগেন্ড, তখন তারা ওই অরবিটালগুলোকে আর ডিজেনারেট অবস্থায় থাকতে দেয় না, নন ডিজেনারেট করে। আর নন ডিজেনারেট করলে কি হবে? যে অরবিটালগুলো শক্তি কম আমরা জানি ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, তাই এগুলো ফিল আপ করার পর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে আসলে প্রবেশ করে। কারণ হুন্ডের নীতিতে শুধুমাত্র সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, ডায়াম্যাগনেটিক হয়ে গেল। তাহলে আমার 6টা লিগেন্ড আছে, তাহলে 6টা ফাঁকা অরবিটাল দরকার, 1 2 3 4 5 6। তার মানে এই 6টা অরবিটাল সংকরণ অংশ নেবে, অর্থাৎ এটা সংকরণ হবে D2sp3। বললাম না ভাইয়া, শুধু ইলেকট্রন বিন্যাস করতে পারলেই বাকিগুলো কোনো বিষয় না, কারণ ইলেকট্রন বিন্যাস হয়ে গেলে যে কটা লিগেন্ড থাকবে শুধু সেই কটা ফাঁকা অরবিটাল নিয়ে নিবা, তাহলেই হবে। আর D2sp3 বা sp3d2 যদি সংকরণ হয় তাহলে সেই যৌগের জ্যামিতিক গঠনটা হবে অক্টাহেড্রাল, বা যাকে আমরা বলি অষ্টতলকীয়। তার মানে এই যে আমাদের এই জটিল আয়নগুলো বা জটিল আয়ন বিশিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে এই 3টা তথ্য আমাদেরকে বের করতে হবে। সেই 3টা তথ্য কি কি? একটা হলো তার চৌম্বক ধর্ম, আর একটা হলো সংকরণ। আর সংকরণ বের করতে পারলে তো খুব সহজে আমরা বলে দিতে পারবো সেই যৌগটার জ্যামিতিক গঠন আসলে কেমন হবে। আমাকে প্লিজ তোমরা বলো। আমাকে একটু তোমরা প্লিজ বলো যে তোমরা এটা বুঝতে পারলা কিনা, বলো আমাকে। এবং দেখো আমরা যত উদাহরণ দেখছি আস্তে আস্তে বিষয়গুলো কিন্তু আরেকটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি কারো কোনো প্রবলেম থাকে ভাইয়া প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। মারুফুর নবী দেওয়ান এক্সাক্ট বলেছো ভাইয়া, অ্যাকচুয়ালি অনেক মজার। এবং সবচেয়ে ভালো লাগবে যখন কলেজ খুলবে, কলেজ খোলার পর যখন তুমি দেখবা যে তোমার বন্ধুরা এই সংকরণ টপিকসটা নিয়ে চোখের জল আর নাকের জল এক করে ফেলতেছে, তখন তোমরা না রিয়াদ এভাবে যাবে না ভাইয়া, 2 1 এভাবে যাবে না। বললাম যে সায়ানাইড বা কার্বনিল যদি থাকে তখন প্রথম থেকেই জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলো প্রবেশ করবে। ওকে, থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম যে কলেজ খোলার পর যখন তুমি তোমার বন্ধুদেরকে দেখবা যে তারা এই সংকরণ টপিকসটা পড়তে গিয়ে নাকের জল আর চোখের জল এক করে ফেলতেছে, আর তুমি অনায়াসেই সেটা সাধারণ যৌগ হোক আর জটিল যৌগ হোক না কেন সংকরণ করে ফেলতে পারতেছ, এর চেয়ে আর মজার বিষয় ভাই তোমাদের জন্য কি হতে পারে বলো? ওকে, ক্লিয়ার? সবাই সুন্দর লিখেছ। আর রিয়াদ তোমাকে বলছি ভাইয়া, আমরা কিন্তু এখানে সায়ানাইড আছে না, জটিল আয়নটা ভাইয়া এটার ইলেকট্রন বিন্যাসের উপরই পুরো আয়নের চরিত্রটা ডিপেন্ড করে। ওই আয়নটার কথাই বলবা, সমস্যা নাই আব্দুল আহাদ, ওই আয়নটাই বলবো ভাইয়া, ঠিক আছে? এই আয়নটা বা এই আয়ন বিশেষ যৌগগুলো হবে সেগুলোর ক্ষেত্রেও তাই। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে তোমরা নিজেরা আগে একটা করো, তারপর আমি তোমাদের এটা বুঝাবো আর কি। এটা আগে করো একটু খাতায়। এই যে নিকেল টেট্রাকার্বনিল, এইটার সংকরণ, চৌম্বক ধর্ম এবং জ্যামিতিক গঠন তোমরা আমাকে বলবা। এইটা করে ফেলে একটু। ও অপূর্ব প্রামাণিক,
এফিসিয়েন্ট 3 মাইনাস, ওকে দেখাচ্ছি, দাঁড়াও, অপূর্ব প্রামাণিক দেখাচ্ছি ভাইয়া, টেনশন নাই। হ্যাঁ আনান ঠিক বলেছো ভাই, একজ্যাক্ট বলেছো যে সাধারণ যৌগগুলোর চেয়ে জটিল যৌগের নামকরণ মানে সংকরণগুলোই বেশি সহজ। আর সব জটিলই যে জটিল তা কিন্তু না। তোমরা ছোটবেলা অঙ্ক করতে না, সরল অঙ্ক, নামেই সরল কিন্তু কাজে কেমন দেখতাই তো। নুকুলে একটা গানই আছে বুঝছো, জটিল যে অঙ্ক কে দিল নাম তার সরল, কষতে মাথার ঘেলু সব হয়ে যায় রে তরল। হ্যাঁ, সব সরল যেমন সরল নয়, তেমনই সব জটিল কিন্তু জটিল নয়। তোমরা একটু করে ফেলো এটা, তারপর আমি তোমাদের এটা দেখাবো। খাওয়া দাওয়া করছো তুমি? নাস্তা করছো? কেন? নিকেল টেট্রা কার্বনিল করে ফেলো তো ভাই। অপূর্ব প্রামাণিক করেছো DsP2। আর কেউ? সামিউল ইসলাম ইয়ামিন, অবশ্যই ভাইয়া তোমারটা তো হবেই না, কারণ তুমি তোমার সংকরণ লিখেছো D2sp3, মোট 5টা অরবিটাল অংশ নিয়েছে আর লিগেন্ড আছে 4টা, তোমারটা অবশ্যই হবেই না, এটা একবারে নিশ্চিত। আমি বুঝি আর না বুঝি এটা বলতে পারি যে সামিউল ইসলাম ইয়ামিন তোমারটা ভাই হবেই না, কারণ এখানে লিগেন্ড আছে 4টা আর তোমার সংকরণ অংশ নিয়েছে 5টা অরবিটাল। ওকে, তাহলে দেখি একটু, তোমরা অনেকে অলরেডি উত্তর লিখেছ, আমরা একটু দেখি। তাহলে কার্বনিলের জারণ মান তো 0, তার মানে নিকেলের জারণ মানটা ওই ক্ষেত্রে 0 হবে, কারণ নিকেল ধরো x, কার্বনিল 0 ইজিক্যাল টু 0, তাহলে x সমান কি হচ্ছে 0 হয়ে গেল। ওকে, তাহলে এখানে নিকেলের জারণ মান হলো 0, 28, তাই তো 3d8 4s2, 3d8 4s2। ওকে, এবার একটু অরবিটালগুলো আঁকায় ফেলি। 3d, এরপর 4s, এরপর 4p, এরপর হলো 4d। ওকে, এই তো। এইবার দেখো ডি এর যেহেতু কার্বনিল, এই লিগেন্ড হিসেবে কি আছে কার্বনিল, আমরা জানি কার্বনিল বা সায়ানাইড যদি লিগেন্ড রূপে থাকে তাহলে অবশ্যই আমাদের কি হবে, প্রথম থেকেই জোড়ায় জোড়ায় যাবে 8টা, 2 2 4 2 6 2 8। তোমরা অনেকেই এই এস এখানে দিয়েছ, হবে না, আমি কি লিখে দিয়েছি, যদি লিগেন্ড রূপে কার্বনিল বা সায়ানাইড থাকে তাহলে জটিল যৌগের জটিল আয়নের যে কেন্দ্র মৌল থাকবে তার ইলেকট্রন বিন্যাস করতে হলে প্রথমে অভ্যন্তরীণ অরবিটাল সম্পূর্ণ পূর্ণ করে পরের অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 3d অরবিটাল ফাঁকা রেখে ইলেকট্রন কখনো 4s এ যাবে না, অর্থাৎ s এর দুটা ইলেকট্রনও এখানেই যাবে, অর্থাৎ অভ্যন্তরীণ ফাঁকা রেখে কখনো পরের অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে কয়টা লিগেন্ড? 4টা, তাহলে 1 2 3 4, এই 4টা অরবিটাল সংকরণ অংশ নেবে, অর্থাৎ sp3। আর sp3 সংকরণ হলো তো আমরা জানি তাদের জ্যামিতিক গঠন হবে টেট্রাহেড্রাল, অর্থাৎ চতুস্তলকীয়। এটাই হলো এই যৌগের সংকরণ। তোমরা বেশিরভাগ স্টুডেন্টই ভুল করেছিলা, ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ভুলই ভালো, ঠিক আছে। আবার একজন লিখেছ DP3, DP3 নামে কোনো সংকরণ নেই ভাইয়া। ওকে, আচ্ছা, এই যে সারি আর শাওন লিখেছ DsP3, এই বোকা ছেলে, DsP3-তে তো 5টা অরবিটাল সংকরণ অংশ নিল, লিগেন্ড তো আছে এখানে 4টা, ওটা কেমনে হয়? ওকে, এখন তোমরা আমাকে একটু প্লিজ বলো, শ্রাবণ সুবর্ণা খাতুন, থ্যাংক ইউ, প্লিজ একটু বলো তো ভাই। প্রতীক্ষা, আমি তো সহজ জিনিসই দেই বা, আমি মানুষটা যেমন খুবই সহজ সরল, তোমার যে বিষয়বস্তুগুলোও দেই কিন্তু খুবই সহজ সরল। ক্লিয়ার কিনা বলো একটু তোমরা। আচ্ছা, থ্যাংক ইউ সুবর্ণা খাতুন, ক্লিয়ার। মোহাম্মদ আশিক এইবার ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। স্বাভাবিক তোরে ভাই,
তুমি কেবল জিনিসগুলো শিখছো, এখনই যদি 100% ক্লিয়ার হও তাহলে বাকি দিনগুলোতে কি করবা? একটা জিনিস প্রথম শিখতে গেলে প্রথম মনে হয় আমি বোধহয় পারবো না, আমাকে দ্বারা বোধহয় হবে না, অনেক জটিল মনে হচ্ছে। আস্তে আস্তে যখন ক্লিয়ার হয়ে যাবা তখন নিজে নিজেই মনে করে হাসবা প্রথম দিনের কথাগুলো, যে সেদিন কি না ভেবেছিলাম যে বোধহয় আমাকে দ্বারা এই কাজগুলো হবে না। ওকে, আমি তো তোমাদের একটা কথা প্রায় বলি যে তোমরা যখন সাইকেল চালানো শিখেছ তখন প্রথম দিনই কি না ভাই, এটা সরাসরি, এটা নিরপেক্ষ। তোমাদের যখন আমি জটিল যোগের নামকরণ শিখিয়েছিলাম সেদিন খেয়াল করে দেখো, শামসুজ্জাহ ইবনে আজিজ, সেদিন খেয়াল করে দেখো ভাইয়া, জটিল ধনাত্মক জটিল আয়ন বিশিষ্ট জটিল যৌগ, ঋণাত্মক জটিল আয়ন বিশিষ্ট জটিল যৌগ এবং নিরপেক্ষ জটিল যৌগ, এরকম 3 ধরনের জটিল যৌগ শিখিয়েছিলাম। এইটা হলো নিরপেক্ষ জটিল যৌগ। না, DP3 কখনোই হয় না ভাইয়া, DP3 ইসানি আক্তার, DP3 কখনোই হয় না ভাইয়া। ওকে, স্বার্থ প্রামাণিক, আরেকবার বলবো ভাইয়া, জাস্ট কিচ্ছু না ভাইয়া, যে যখনই কার্বনিল বা সায়ানাইড থাকবে তখন যতগুলো অরবিটাল থাকবে প্রথম থেকে একদম সিরিয়ালি দুইটা করে দেওয়া শুরু করবা, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমাকে একজন লিখেছো এখানে যে ভাইয়া এইটা একটু করে দেখান, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে FeCN6 3-, ওকে, FeCN6 3-, বুঝতেই পারছো এখানে আয়রনের জারণ মান হচ্ছে 3+, 26, তাহলে এখানে 3D5, ঠিক তো, 3D5। এইবার আমরা অরবিটালগুলো নিব, 3D, 4s, 4p, 4d। ওকে, এই আমরা অরবিটালগুলো নিলাম। যেহেতু এখানে লিগেন্ড রূপে কি আছে ভাইয়া, এখানে সায়ানাইড আছে, অতএব কি প্রথম থেকেই জোড়ায় তাহলে 5টা আছে, 1 2 2 4, একটাই থাকবে, যদি আর জোড়া নাই কি করার, ওই একটাই থাকবে। যেহেতু এখানে ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে অতএব এটা হবে প্যারাম্যাগনেটিক। আর লিগেন্ড কয়টা? 6টা, তাহলে এই যে 2 3 4 5 এই পর্যন্ত, সহজ কথা। তাহলে ডি কয়টা? 2টা, এস তো একটাই সব সময়, পি 3টা, তাহলে D2sp3 অক্টাহেড্রাল। কারণ আমরা জানি D2sp3 বা sp3d2 যদি সংকরণ হয় তাহলে জ্যামিতিক গঠনটা হবে অক্টাহেড্রাল। নিলয় কুমার তন্ময়, আমি বলেছি ভাই বারবার, সায়ানাইড এবং কার্বনিল থাকলে তার অরবিটালগুলোর মধ্যে শক্তির তারতম্য সৃষ্টি করে, এক্ষেত্রে অভ্যন্তরীণ অরবিটালগুলোর শক্তি কম হয়, তাই প্রথম থেকেই জোড়ায় প্রবেশ করে। ওকে, কখন? যখন সায়ানাইড এবং কার্বনিল থাকবে তখন। আচ্ছা, এটা কে জিজ্ঞেস করছিলাম? সারিয়া সাধারণত বলেই দিছি বা, মোটামুটি কার্বনিল আর সায়ানাইড এই দুটাই হচ্ছে সবচেয়ে সক্রিয় লিগেন্ড, এই দুটা সবচেয়ে সক্রিয় লিগেন্ড। আর 2-1টা ক্ষেত্রে 2-1টা ব্যতিক্রম আছে, সেইটা আমরা দেখছি, দাঁড়াও। ওকে, কে জিজ্ঞেস করলো ভাই এই যৌগটা এখন ক্লিয়ার কিনা একটু বলো তো? এটা কেউ একজন জিজ্ঞেস করছিল ভাইয়া, ক্লিয়ার কি? ক্লিয়ার? এই তো হয়ে গেল ভাইয়া, তোমরা ক্লিয়ার কিনা প্লিজ একটু কমেন্টে জানাও, এটা ক্লিয়ার কিনা প্লিজ একটু কমেন্টে জানাও যে এইটা তোমরা ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ, ফিমা লিখেছ ক্লিয়ার ভাইয়া, আমি করেছিলাম ভাইয়া, এখন কি ক্লিয়ার? রিয়াদ, আমার মনে এখন ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এইবার একটা উদাহরণ দেখব আমরা, সেইটা হলো হেক্সাঅ্যামিন কোবাল্ট আয়ন। হেক্সাঅ্যামিন কোবাল্ট আয়ন, ঠিক আছে।
ওকে, আচ্ছা একটু দাঁড়াও। ওকে, কোবাল্টের জারণ মান বুঝতেই পারছো, 3 প্লাস 27 3D 6, ওকে। তাহলে 3D, এইটা হলো 4S, এইটা হলো 4P, এইটা হলো 4D। এই তো ওকে, এটা করাচ্ছি অবশ্যই একটা উদ্দেশ্য আছে আমার, ঠিক আছে। প্রথমে আমরা ওই যে জারণ মান বের করলাম কোবাল্টের 3 প্লাস, তারপর ইলেকট্রন বিন্যাস করলাম 6। অ্যামোনিয়া তো আর সায়ানাইড আর কার্বনিলের মতো সক্রিয় লিগেন্ড না, তাই এই ক্ষেত্রে প্রথমে একটা করে যাবে, ঠিক আছে, তারপর আরেকটা করে। যেহেতু এখানে বিজুর ইলেকট্রন আছে তাই এটা প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, যেহেতু বিজুর ইলেকট্রন আছে অতএব প্যারাম্যাগনেটিক। 6টা লিগেন্ড, তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত অরবিটালগুলো সংকরণে অংশ নিবে। তাহলে sp3d2 সংকরণ, তাই না? আর sp3d2 যদি সংকরণ হয় আলটিমেটলি অক্টাহেড্রাল, মানে হচ্ছে অষ্টতলকীয়। অষ্টতলকীয়, আমার মনে হয় তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো, তাই না ভাই? গুড, খুব সহজে বুঝতে পেরেছো, খুবই সহজে বুঝতে পেরেছো। তাহলে বুঝতে যখন পেরেইছো তাহলে এটা একটু দেখে নাও তোমরা। এই যে আমার মনে হয় দেখা যায়, তাই না? ওকে, দেখা যায়, হ্যাঁ দেখা যায়, তোমরা দেখবা কত নাম্বার পেজে? এইটা 350 নাম্বার পেজ, 350 নাম্বার পেজে ভাইয়া, 350 নাম্বার পেজের 130, 350 নাম্বার পেজের 130 নাম্বার এমসিকিউ। আচ্ছা, মোহাম্মদ আশিক লিখে ইজি ছিল। আচ্ছা, তানজিলাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আব্দুল আহাদ, সাধারণত ভাইয়া আমরা জটিল আয়ন এবং তাদের যৌগগুলো ডায়া এবং প্যারা এভাবে ক্লাসিফিকেশন করে ফেরোটা নিয়ে আসি না, যেহেতু বিজুর একটু বেশি তাই তুমি ফেরো বলছো, বলতে পারো, অসুবিধা নাই। দেখো এই আয়নটা অষ্টতলকীয়, অবশ্য আমরা দেখলাম অষ্টতলকীয়। sp3d2 একটু আগে দেখলাম অবশ্যই sp3d2। প্যারাচুম্বকীয়, অবশ্যই যেহেতু এখানে বিজুর ইলেকট্রন ছিল অত প্যারাচুম্বকীয়। তার মানে অ্যান্সার হচ্ছে কত আমাদের? 1 2 3, তিনটাই অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার, তাই না? বলো তোমাদের তাই মনে হচ্ছে কিনা যে এটার উত্তর ডি নাম্বার? 350 পেজের 130। চিন্তা করতে পারো ফাইনাল পরীক্ষাতে একটা কি ধরনের ভুল উত্তর দিয়েছে। এটার কোনো উত্তরই নাই আসলে, এটা হয়নি। এটা sp3d2 সংকরণ হবে না, এটা সংকরণ হবে d2sp3। আর এটা প্যারাচুম্বকীয় হবে না, এটা হবে ডায়াচুম্বকীয়, ডায়াচুম্বকীয় হবে এটা। আমি দেখাচ্ছি কেমনে। তোমাদের ইন্টারমিডিয়েটের, তোমাদের এনসিটিভির যতগুলো বই আছে সব বইয়েই উত্তর d2sp3 আছে, সব বইয়েই ডায়াচুম্বকীয় আছে, মানে সব বইয়ে সঠিক আছে। কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাতে এই ভুলটা করে ফেলেছে ভাইয়া। এই ভুলটা কেন করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্লিজ, আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি ভুলটা কোন জায়গায়।
ওকে, ভুলটা কোন জায়গায় দেখো ভাইয়া, কি ঠিক আছে দেখো ভুলটা আসলে কোন জায়গায়। তোমরা সব বইয়ে ঠিক আছে, জাস্ট মনে রাখবা, এক্ষেত্রে খালি মনে রাখবা সায়ানাইডের কার্বনিল থাকলে তো জোড়ায় জোড়ায় হবেই, সায়ানাইড এবং কার্বনিল থাকলে তো অবশ্যই জোড়ায় জোড়ায় হবে। শুধুমাত্র এই লিগেন্ডের ক্ষেত্রে, এই কোবাল্টের ক্ষেত্রে যখন অ্যামোনিয়া থাকে, এই লিগেন্ডের ক্ষেত্রে কোবাল্টের অ্যামোনিয়ার ক্ষেত্রে, এমনকি এখানে ফ্লোরিন যদি থাকতো তাহলেও এটা ঠিক ছিল। লিগেন্ড হিসাবে যদি ফ্লোরিন থাকতো তাহলে ঠিক ছিল, কোনো অসুবিধা নাই। কিন্তু অ্যামোনিয়া থাকার কারণে ভাইয়া, অ্যামোনিয়া কার্বনিল আর সায়ানাইডের মতো সক্রিয়, অত সক্রিয় লিগেন্ড না, ঠিক আছে, কিন্তু অনেকটাই সক্রিয়। তাই এই যে মৌলটার ইলেকট্রন বিন্যাসেও এই যে জোড়ায় জোড়ায় যাবে ভাইয়া। এই যে এখানেও জাস্ট এই উদাহরণের ক্ষেত্রেই জোড়ায় জোড়ায় যাবে। শুধুমাত্র এই কোবাল্টের ক্ষেত্রে অ্যামোনিয়া থাকলেই ঘটনাটা ঘটে, ফ্লোরিন থাকলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না, তাহলে ওটাই হতো। অর্থাৎ এটা একটা ব্যতিক্রমের মতোই তুমি মনে রাখবা। তাহলে কি হলো, এটা প্যারাম্যাগনেটিক হবে না, এটা ডায়াম্যাগনেটিক হবে। সংকরণ কিন্তু এখন আর sp3d2 হবে না, এখন হবে যে এইটা, সরি এই যে এইটা হবে। এই যে ভাইয়া এখন এইটা হবে, এইটুকু হবে, অর্থাৎ d2sp3, অর্থাৎ ডায়াম্যাগনেটিক অষ্টতলিকও ঠিক আছে, কারণ d2sp3 হোক আর sp3d2 হোক না কেন, সবই তো আসলে একই অষ্টতলকীয়। তাহলে এটা ডায়াম্যাগনেটিক, d2sp3 এবং অষ্টতলকীয়। তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন করার সময় তারা হয়তো খেয়ালই করেন নাই যে এইটা বলতে গেলে সাধারণ নিয়মে আসলে হবে না, এটা অসাধারণ নিয়মটা লাগবে। আমি আবারও বলছি, এখানে লিগেন্ড হিসেবে ফ্লোরিন থাকলে কোনো প্রবলেম হতো না, প্রবলেম শুধু অ্যামোনিয়ার কারণে। একটি স্পেশালি তোমরা এটা মনে রেখো, কি ঠিক আছে, এটা একটু মনে রেখো, জাস্ট এটা মনে রাখবা, তাহলে হবে, কঠিন কোনো কিছু না। আর একটা বিষয় নিয়ে আমি আগামী পর্বে আলোচনা করব, সেটা হলো এইটা নিয়ে, এই যে এইটা নিয়ে টেট্রামিন কিউপ্রিক আয়ন, এটার এক একটা বইয়ে এক এক সংকরণ দেওয়া আছে। অত দূর যাবা কেন, হাজারি স্যার বই একরকম সংকরণ আছে, কবির স্যার বই আবার আরেক রকম সংকরণ আছে। এইটা নিয়ে আমি আগামী পর্বে আলোচনা করব, ওকে, কোনো টেনশন নাই, আমি তো আসি ভাই তোমাদের জন্য। আজকে হোমওয়ার্ক হলো তোমাদের কনসেপ্ট বুকের পেজ নাম্বার 301, আমি তোমাদের গ্রুপে ছবি দিয়ে দেবো, যাদের কাছে বই নাই কোনো অসুবিধা নাই। পেজ নাম্বার 301, এই পেজে দেখবা বেশ কিছু জটিল আয়নের সংকরণ, তাদের চৌম্বক ধর্ম আমি ডি দ্বারা প্রকাশ করছি মানে ডায়া, আর পি দ্বারা প্রকাশ করছি মানে প্যারা। বেশ কিছু চৌম্বক ধর্ম, বেশ কিছু জটিল আয়নের চৌম্বক ধর্ম, সংকরণ, জ্যামিতিক গঠন, এটা একটা চার্ট দিয়ে রাখছি আমি। তোমরা প্রত্যেকটা বের করবা আর চার্টের সাথে মিলাবা, মিলাই দেখবা হয় কিনা। পানি থাকলেও কোনো সমস্যা নেই ভাইয়া, পানি থাকলেও কোনো সমস্যা নাই, শুধু অ্যামোনিয়ার ক্ষেত্রে সমস্যাটা। ওকে, তোমরা মিলাবা, তারপর যার যেটা প্রবলেম হবে গ্রুপে পোস্ট দিবা, আগামী ক্লাসে আমরা সলভ করবো। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।